আয়রন ম্যান কি ভাবছেন? মার্ভেল কমিক্সের কোনো একটা চরিত্র নিয়ে কথা বলবো? একদম না, বরং রূপকথার জগৎ থেকে বেরিয়ে এসে বাংলাদেশের একমাত্র আয়রন ম্যান শামসুজ্জামান আরাফাত কি করে পড়লেন বিশ্বজয়, সে গল্পই থাকছে আজ আপনাদের জন্য। সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমরা প্রিপেয়ার ছিলাম না মোটেই সুইমিং করা নিয়ে। যেমন যমুনা সেতুর উপর দিয়ে আমরা সেতু যে দৌড়ায় পার হওয়া যাবে না আমরা জানি না। শুরু থেকে আমার গোল ছিল যে নট এ সিঙ্গেল স্টেপ আমরা এখানে হবে, প্রত্যেকটা স্টেপ আমরা যেন আমাদের পায়ের উপর দিয়ে যায়। মানুষের সীমা ছাড়িয়ে যাওয়ার একটা যে আনন্দ, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আমি তখন চিন্তা করলাম যে আমিও এটা লাইভ গোল হিসেবে একদিন আয়রন ম্যান ফিনিশ করতে চাই। আমি একজনকে ক্রস করতেছিলাম, সে কন্ট্রোল হারায় আমার পেছনের চাকার উপর পড়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে শেষ, ওখানে মনে হয় শেষ। এদিক থেকে আমার ওয়াইফ আসলে প্লে রোলস প্লে করে, ও সবসময় সব কিছুই খেয়াল রাখে। আমি আসলে ওদেরকেও সময় দিতে পারি না, বাট ওরা হ্যাপিলি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে। সো মেন্টাল হ্যাপিনেস এগুলো ফ্যামিলি থেকে আসে। কেমন আছেন ভাইয়া? আমি খুব ভালো আছি, আপনি? আমি তো ভীষণ ভালো, এবং আপনার মতো একজন মানুষকে পেয়ে আসলে খুব গর্বিত বোধ হচ্ছে। আমি আসলে অনার ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জানতে চাই প্রথমে যেটি, চট্টগ্রাম এসে কেমন লাগছে? চট্টগ্রাম আমি সবসময় আসলে অনেক পছন্দ করি। চট্টগ্রামে আমার অনেকগুলো ক্লোজ হয়। আমি চিটাগাং আসার সুযোগ পেলে আমি সত্যি অনেক খুশি থাকি সবসময়। আচ্ছা, আমার খুব ভালো লাগছে এখানে। আমি আমার কিছু প্রিয় মানুষের সাথে দেখা হবে। আর চিটাগাং তো এমনিই ন্যাচারালি খুব ভালো জায়গা, খুবই সুন্দর গ্রিন। আপনার তো নেচার মানে পুরো দেশটাই দেখা হয়েছে। আপনি সেই টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে পার হয়েছেন, সেই জার্নিটা একটু শুনতে চাই আবারও। এই তো লম্বা জার্নি, টেকনাফ থেকে তেতুলিয়া রানিংটা। তো এটা আমার প্ল্যান ছিল যে পুরোটা পথ, অর্থাৎ টেকনাফ আমরা ট্রাই করেছিলাম যে একদম শাহপরী দ্বীপের লাস্ট মাথা থেকে শুরু করা, বাট ওই সময় একটু মাঝখানে শাহপরী দ্বীপের রাস্তাটা একটু ভাঙা ছিল। তো আমাদের পুরো টিমটা আসলে পৌঁছানো ওই জায়গা পর্যন্ত সম্ভব না। তো আমরা নয়াপাড়া পরিবেশ টাওয়ার থেকে রানিংটা শুরু করেছিলাম। তো শুরু করতে 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 থ্রু মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার হয়ে চিটাগাং হাইওয়ে হয়ে চিটাগাংয়ের উপর দিয়ে আমরা চিটাগাং এক রাত ওয়ান নাইট স্টে করেছিলাম। আচ্ছা, চিটাগাং, তারপর চিটাগাং হয়ে সরাসরি ফেনী হয়ে হাইওয়ে দিয়ে ঢাকা থেকে। তো এটা পুরোটা পথ ছিল আসলে, তখন তো আসলে রানিংয়ে এত হতো না, অনেক অভিজ্ঞতার অভাব ছিল। কিভাবে ইনজুরি হবে, কি করব না করবো এগুলো কিছু জানতাম না। জাস্ট রানিং করবো একটু, এই উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। আর এর পথে ইনজুরি ছিল, এর মধ্যে মানে অনেক বাধাই আছে, অনেক কিছুই হয়েছে। আসলে সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমরা প্রিপেয়ার ছিলাম না মোটেই সুইমিং করা নিয়ে। যেমন যমুনা সেতুর উপর দিয়ে আমরা সেতু যে দৌড়ায় পার হওয়া যাবে না আমরা জানি না, বাট ওটার রুলস হচ্ছে যে ওখানে দৌড়ানো বা সাইক্লিং করা যাবে না। তা আমাদের এখন যে গোল ছিল যে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবো, তাহলে কিন্তু আমাদের গোলটা আসলে হয় না। এটা মাঝখানে অল্প একটু জায়গার জন্য আমাদের একদম ফিনিশিংটা হচ্ছে না। সো মানে আমাদের শুরু থেকে আমার গোল ছিল যে নট এ সিঙ্গেল স্টেপ আমরা এখানে হবে, প্রত্যেকটা স্টেপ আমরা যেন আমাদের পায়ের উপর দিয়ে যায়। সো ডিসাইড করলাম যে যেহেতু আমি সাঁতার জানি, বাংলা চ্যানেল সাঁতারের অভিজ্ঞতা আছে, নদীতে ওই পার দেখা যাচ্ছে, সো আমরা কেন সাঁতার দিয়ে ট্রাই করবো। দেন যখন পার হলাম তখন মনে হলো যে ওকে, আমরা তো একটা জয়ের যে আনন্দ, এটা একটা বিগ যে অবস্ট্যাকল ছিল, এটা আমরা পার হলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা তখনই তেতুলিয়া পৌঁছে গেছি। এরপর আস্তে আস্তে পৌঁছাতে মানে এরপর জাস্ট ম্যাটার অফ টাইম। আস্তে আস্তে শারীরিক ব্যথাগুলো আসলে তখন মনে হতো না, তখন আস্তে আস্তে মানে ডাইভার্ট হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা 20তম দিনে, আমাদের 35 কিলোমিটার বাকি ছিল। এরকম হাইওয়ে দিয়ে দৌড়াতে আমরা তেতুলিয়া পৌঁছালাম 19তম দিনে। 19তম দিনে রাতে আমরা শুনতেছিলাম যে একটা মাইকিং হচ্ছিল যে টেকনাফ থেকে তেতুলিয়া আমি রানিং করে আসছি। আসলে এটা একদমই আমি কল্পনাও করি নাই। আমার আব্বা তখন আসলে অনেক ফোন করতো সবসময়, মানে বিশেষ করে যমুনা পার হয়ে যাওয়ার পর থেকেই সে অনেকবার ফোন করতো, কারণ সে তার যুদ্ধ করছিল
রংপুর বিভাগে। তখন তার বন্ধুর কথা বললো, তার বন্ধু আব্দুল মান্নান, প্রতীক, আমি আর নাসির, আমার বন্ধু নাসির ছিল পুরো পথে। তো তখন নাসির খুঁজে বের করলো, নাসির খুঁজে বের করে রাতে আমরা মাইকিং শুনলাম। তো সব মিলে আসলে তেঁতুলিয়া গিয়ে ব্যাপারটা আসলে এটা আমার বলা যায় যে লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছিল। 19তম দিন রাতে 35তম, ওই লাস্ট দিন আমার 20তম দিনে 35 কিলোমিটার মাত্র বাকি ছিল। তো তখন 35 কিলোমিটার আসলে কিছুই মনে হয় না। আমি রান করতেছিলাম, সাথে দেখা গেল যে মানে দৌড়াচ্ছি, এরকম স্কুলের কিছু বাচ্চা এসে আমার সাথে রানিং করা শুরু করলো। মানে টোটালি এটা ডিফারেন্ট ছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি ক্লাস নেই? বলবো হ্যাঁ আসাম, তাড়াতাড়ি চলে যাও, বাসায় চলে গে, স্কুলে চলে যাও। তো সব মিলে না ওই সময়টা আসলে লাইক ড্রিমস কাম ট্রু, এরকম একটা মোমেন্ট। তো ফাইনালি ফিনিশিং লাইনে এই যে আমার আব্বার বন্ধু বীর প্রতীক, আব্বু মানো একটা নামে ছিল, সব মিলে না মানে ওই জায়গায় পৌঁছানোর পরে একটা আমি অন্য একটা জগতে রয়ে গেছি মানসিকভাবে। তো ওই জগৎটা ছিল এরকম যে আসলে লাইক এটা নট এ সিঙ্গেল যে আমি 20 দিন ধরে রান করছি, ব্যাপারটা এরকম ছিল। এটার সাথে অনেক কিছু জড়িত ছিল, বন্ধুদের সাপোর্ট ছিল, আমার বন্ধুর সাথে ছিল, তারপরে অনেক মানুষের ভালোবাসা ছিল, অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করি পুরো পথে, অনেক ঘটনা দেখেছি। তো সব কিছু আমার কাছে মিনিংফুল মনে হলো। তো আমি আসলে তখন ওখানে পৌঁছানোর পরে আমি সৃষ্টিকর্তার প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমি চিন্তা করি যে অ্যাটলিস্ট যতটুকুই পারা যায় আমাদের যে স্পোর্ট জার্নির থ্রুতে, এই স্পোর্ট জার্নির থ্রুতে নেক্সট লেভেলে যদি ট্রাই করা যায়, নেক্সট লেভেলে ট্রাই করাটা আরেকটু চেষ্টা করার, একের পর এক চেষ্টা করে গেছেন। আচ্ছা, এই আমি যতটুকু জেনেছিলাম যে পাহাড় জয়ের একটা স্বপ্ন ছিল, সেটা কোনোভাবে পরিপূর্ণ হয়নি, বাস্তবায়ন হয়নি। এটা বাস্তবায়ন, হ্যাঁ, পাহাড় বলতে আমার পাহাড়ে যাওয়ার স্বপ্ন ছিল। পাহাড়ে মাউন্টেনিয়ারিং দিয়ে আমার ট্রেনিং শুরু হয়, মূলত আমি রানিং শুরু করি মাউন্টেনিয়ারিং দিয়ে। তো মাউন্টেনিয়ারিংটা আসলে আমি স্টুডেন্ট লাইফে শুরু করেছিলাম। ইটস এ ভেরি এক্সপেন্সিভ ডে। তো আমি স্পোর্টসে ওই সময় আমি অনেক চেষ্টা করেছিলাম, আসলে কোনো এক্সপিডিশনে যাওয়া পসিবল হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে যে এক্সপিডিশন তো হতে পারে, আমাদের হয়তো নেপালে যাওয়ার সুযোগ হচ্ছে না, আমাদের বাংলাদেশে তো বাংলাদেশেরই বয়স তো আছে, বাংলাদেশের চ্যালেঞ্জ তো আছে। সেই বাংলাদেশের চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছিল যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে সাঁতারটা, এটা আমার কাছে বাংলাদেশের এভারেস্টের মতো। যে আমার কাছে বাংলাদেশে যদি সামথিং মানে ডুয়েবল বাংলাদেশের এভারেস্ট বিজয় করতে হবে, যে গোল ওইগুলো আসলে হচ্ছিল না। মানে আমার কাছে মনে হলো ওকে, তাহলে আমাদের বাংলাদেশের এভারেস্টটা জয় করি। বাংলাদেশের এভারেস্ট টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতার কাটলাম। সাঁতার কাটার পরে এরপরে আমি যে আমার জার্নিটা কন্টিনিউ থাকুক, শুধু একদিন আসবে যে কোনো, মানে লাইফে তো লম্বা, যদি বেঁচে থাকি চেষ্টা করতে থাকি, বেস্ট এফোর্ট দিয়ে ট্রাই করতে থাকি, কোনো না কোনো একদিনে আমি মাউন্টেনে যাব। আই হোপ ইনশাল্লাহ। আমি স্টিল নাও আশাবাদী। আমি আমার যে প্রাইমারি গোল ছিল ওটা আমি ফুলফিল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আয়রনম্যান হওয়ার জন্য 3টি পূর্ব শর্তের কথা আমরা জেনেছি, যে সাইক্লিং, সুইমিং এবং দৌড়ানো, সবগুলোই 17 ঘন্টার ভেতর, এবং জার্নিটা ভীষণ লম্বা। এই জার্নিটা করার সাহস কেন এলো আপনার মাঝে? এটা আসলে দেখা যায় যে কি, ধরেন আমরা তো স্পোর্টস করি, সো একটা স্পোর্টস কি হয় যে একটা চ্যালেঞ্জ থাকলে তাহলে ওই স্পোর্টসটার প্লেজারটা পাওয়া যায়। তো চ্যালেঞ্জ হচ্ছে আয়রনম্যানটা লাইক ডুয়েবল বাট টাফ। ডুয়েবল মিনস এটা সুইমিং 3.8 কিলোমিটার, 180 কিলোমিটার সাইক্লিং, 42.2 কিলোমিটার রানিং, ওই যে 17 আওয়ার্স। আমি যে ডকুমেন্টারি ফার্স্ট দেখেছিলাম, ওই ডকুমেন্টারির মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন বয়সের মানুষ, মানে এটা 70-75 বয়সী মানুষ, আবার 18 বছর থেকে শুরু করে সব বয়সী মানুষ এটা করতেছে। দেখা গেছে কেউ ধরেন এটা 9 ঘন্টা 8 ঘন্টার মধ্যেও শেষ করতেছে, কেউ আবার এটা 17 ঘন্টায় ফিনিশ করতেছে। সো আমি ওদের ফিনিশ করার যে মানুষের সীমা ছাড়িয়ে যাওয়ার একটা যে আনন্দ, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আমি তখন চিন্তা করলাম যে আমিও এটা লাইফ গোল হিসেবে একদিন আয়রনম্যান ফিনিশ করতে চাই। তো আমি বাংলা চ্যানেল সুইম করলাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া রান করলাম। এরপরে আমার বন্ধু নাসিরকে বললাম, বন্ধু আমার তো মনে হয় আয়রনম্যানে এখন ট্রাই করা উচিত। দেন সাইক্লিং, ও একটা সাইকেল কিনে দিল তখন, 18,000 টাকা দিয়ে। ওই সাইকেল দিয়ে ট্রেনিং শুরু হলো। এরপরে নাসির সহ আমরা আয়রনম্যান মালয়েশিয়া ফিনিশ করি।
এরপরে আয়রনম্যান নিয়ে বিভিন্ন স্টেজ শুরু হলো। এবং সব শেষে আপনি বিশ্ব জয় করে এলেন, সেই গল্পে আরো আমার তখন তো আসলে আমরা শুরু করছিলাম একদম বিগিনিং। বাংলাদেশে ট্রায়াথলেট ছিল না, বাংলাদেশে ট্রায়াথলন করে এরকম কাউকে চিনি না। তো আমি অনেক সার্চ করলাম যে কে আছে বাংলাদেশে, কার থেকে আসলে কারো থেকে ইনফরমেশন না পেয়ে আমি ইন্টারনেটে সার্চ করতে করতে ট্রায়াল বেসিসে ট্রেনিং করা শুরু করলাম। তো মালয়েশিয়াতে যখন গেলাম, মালয়েশিয়াতে গিয়ে দেখি যে আসলে আমরা কি ট্রেনিং করি আর আমরা কি সাইকেল ইউজ করি, এগুলো দেখে আসলে অবাক। তো ওরা অনেকটুকু এগিয়ে, যাই দেখি সব কিছু নতুন, মানে আমি পুরাই নার্ভাস কি মানে এটা এরকম অবাক হইতাম, শুধু দেখতাম আর অবাক হইতাম। তারপর ওকে যেহেতু শেষ করতে গেছি, তখন মাথায় আমার একটা সেট আপ ছিল যে আমার সাইকেলের 2টা চাকা আছে আর একটা প্যাডেল আছে, নো প্রবলেম, ওকে আমরা এইভাবে এটা শেষ করে যাই, এরপরে দেখা যাবে কি। এখন দেখলাম যে আয়রনম্যান, শুধু তখন আয়রনম্যান জানি, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে তখন এটা ধারণার বাইরে। ফিনিশ করার পরে একটা বন্ধুর সাথে দেখা গেলো আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই, ওখানে গিয়ে পরিচয়। আচ্ছা, তো কীভাবে হলো? তো বললো এভাবে, দ্যাট মিনস এটা হচ্ছে সামথিং বেটার, মানে আয়রনম্যান ফিনিশ করছি তাহলে আমার এর চেয়ে একটু বেটার একটা ড্রিম চলে আসে। তো আয়রনম্যান মালয়েশিয়া ফিনিশ করার পরে নতুন গোল আসবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করা। তখন 2017 সাল 2018 সাল আমি পুরোটাই ট্রাই করলাম যে ইকুইপমেন্ট চেঞ্জ করার জন্য। আমি নতুন সাইকেল কিনলাম, 2018তে আমি রেস করিনি। দেন আমি 2019-এ আমি নতুন সাইকেল কিনি, কিনে আয়রনম্যান ফ্রাঙ্কফুর্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ওটা করি। তারপর আয়রনম্যান মালয়েশিয়া করি, আয়রনম্যান 70.3 ব্যাংফ্যাং করি। তো করোনা চলে আসে, এর মাঝখানে আমি আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করি। করার পরে 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করার পরে একটু আমার কনফিডেন্স আসলো যে ওকে আমরা মনে হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও হয়ে যাবে। তা আসলে আমি এটার জন্য আমি সেটেল করছি যে এটা 10-15 বছর লাগতে পারে, ইভেন এটা মোর দ্যান 10-15 বছর বেশিও লাগতে পারে, হয়তো বা নাও হতে পারে। সো আমার মনে ছিল যে আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে ট্রাই করি, এটা যত দিনই লাগুক, হইলে হয়েছিল না হলে নাই, যাতে আমার আফসোস করতে না হয় যে ওকে এটা তোমার জন্য না, তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে করছো। করার পরে আলটিমেটলি 2021-এ আমি আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করলাম। আয়রনম্যান যেহেতু 2 বছর রেস হয়নি, তো আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আমার প্রিভিয়াস রেস রেজাল্টের উপর বেস করে আমাকে কোয়ালিফাই করলো আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের। এরপরে তো আসলে এটা ওয়ান কাইন্ড অফ ড্রিম কামস ট্রু। তো আমি শুরুতে নাসিরকে জানানোর পর দেন অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন নিয়ে শুরু করলাম। পার্টিসিপেট করতে হবে মে 7 তারিখে, মে 7 তারিখে শুনলাম। তখন আমি মনে হয় ফেব্রুয়ারিতে আমার কাছে ইমেলটা আসছে, খুব অল্প সময়। আর যেখানে রেস হবে সেটা হচ্ছে পাহাড়ি এরিয়া, আমি থাকি ঢাকায়। সব মিলে না মানে প্রস্তুতিতে একটু ঘাটতি ছিল, এর মধ্যে আমার হ্যামস্ট্রিং ইনজুরি ছিল, লং রান ছিল না, সব কিছু মিলে আমি লেস কনফিডেন্ট ছিলাম। বাট একটা জিনিস ছিল যে সেম জায়গায় যেখানে আমি আয়রনম্যান 70.3 করছিলাম ওখানে এই রেসটা হোক। আমার আসলে তখন প্ল্যান হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট ফিনিশ দ্য রেস। ওকে আমি গেলাম যে 13 ঘন্টা টার্গেটে করে আমি আয়রনম্যান 70.3 আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেলাম। রেসটা করার সময় আমি আসলে মানে এইটার জার্নি তো অনেক লম্বা, আমি সংক্ষেপে। আপনি একটা বড় ইনজুরির শিকার হয়েছিলেন সেই সময়টিতে। এটা আসলে আমি সাঁতার কাটলাম ভেরি ওয়েল, আমার নিউট্রিশন এভরিথিং ভেরি নাইস, টাইমিং মোর দ্যান এক্সপেকটেশন, টাইমিং যা আছে এটা অনেক ভালো ছিল। তো আমি 170 কিলোমিটারের রাস্তায় দুর্ঘটনা হয় যে আমি একজনকে ক্রস করতেছিলাম, সে কন্ট্রোল হারায় আমার পেছনের চাকার উপর পড়ে যায়। আমি আসলে চিপকে পড়ে যাই, 50 কিলোমিটার স্পিডে ডাউন হিলেছিলাম, লাস্ট 10 কিলোমিটার অনলি। আসলে পড়ে যাওয়ার পরে এটা আসলে ভাষায় বলে কিভাবে মনে হয়েছিল যে আর আমার কাছে মনে হয়েছে যে শেষ, ওখানে মনে হয় শেষ। তো ইমিডিয়েটলি পড়ার পরেই আমি জাস্ট তাড়াতাড়ি রাস্তার সাইডে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট করার পরে আমি ট্রাই করলাম যে আমার হাত পা, আমি দেখতেছি যে ব্লিডিং হচ্ছে, বাট আমি দেখতেছি যে আমার সেন্স আছে এভরিথিং ইন্টু ওকে। আমার মাথা নাড়ায় দেখলাম মাথা ওকে, পা নাড়ায় দেখলাম পা ওকে। দেন আমি চিন্তা করলাম যে ওকে আমি 10 কিলোমিটার বাকি আছে, আমি ফিনিশ করি। 10 কিলোমিটার সাইকেল উঠতে গিয়ে সাইকেলের আসলে ডিরেইলার আমার ভেঙে গেছে, গিয়ার 2 ভেঙে গেছে। আমি কোনো রকম কীভাবে যে ওই পথটা আমি পাড়ি দিলাম, আমার
হাত দিয়ে তখন ব্লিডিং হচ্ছিল, আমার হাত এই জায়গা দিয়ে যখন ধরতেছি এখান দিয়ে ব্লিডিং হচ্ছে, আবার এই জায়গা দিয়ে যখন আরও পজিশন আছে, দুইটাতে সমস্যা হচ্ছে। বাট আমি আসলে ওই ফিলিং, ওই পেইনটা আমি তখন ফিল করার ট্রাই করে নিই। আমার কাছে মনে হচ্ছে যে লটস অফ ইফোর্ট আমি দিয়েছি, লটস অফ পেইন আমি সহ্য করছি। এই পেইন, হ্যাঁ এই পেইন আসলে ওই পেইনগুলোর কাছে কিছুই না, জাস্ট ইটস পার্ট অফ ট্রেনিং, ইটস পার্ট অফ রেস। মানে আমি নর্মালি ওটা নিলাম, নেওয়ার পরে আমি যখন সাইকেল থেকে নামলাম, নেমে আমি জাস্ট ট্রাই করলাম যে আমি কি ডাক্তারের কাছে যাবো নাকি যাবো। চিন্তা করলাম যে জাস্ট কুইক থিঙ্কিং, যে ডাক্তারের কাছে গেলে যদি আমাকে বলে যে তুমি এখন হসপিটালে যেতে হবে, আমি চিন্তা করলাম তখন তো আমার রেস হবে, যার সময় আছে এই সময় আমি গড়াইলেও শেষ করব। তারপর আমি আসলে দৌড়ানো শুরু করলাম, ব্লিডিং হচ্ছে, ঘামের সাথে ছেলা জায়গাগুলোতে চলতেছে। বাট আমি আই ওয়াজ ফিলিং গুড, যে স্টিল আমি ফাইট করতেছি, স্টিল আমি ফিনিশিং করার জন্য যাচ্ছিলাম। তখন আমার আসলে অনেক নিজের কাছে অনেক ভালো লাগে যে আর লাইফে তুমি অনেক স্ট্রাগল করছো, এই রেসটা তুমি ফিনিশ করে যে হ্যাপিনেসটা পাবা, আই থিঙ্ক আমার লাইফে আমি এরকম হয়তো হ্যাপিনেস আর ফেস করবো না। আমি অনেক পজিটিভলি মোটিভেটেড ছিলাম, অনেক মানুষের কথা মনে ছিল আমাকে যারা সাপোর্ট করছিল, তখন মনে পড়তেছিল তাদের কথা, যেমন আমার কাঙ্কু নোমান ভাই, তারপরে তাদের বাচ্চারা, মানে আমার ভাগিনাগুলো এখানে নিজ হাতে পতাকা বানালো। আমার কাছে খুব স্বপ্নটা, মানে আমার খুব আমি ভিজুয়ালাইজ করতেছিলাম যে ওরা তো ফিনিশিং লাইনে এই ছোট পতাকাগুলো নিয়ে, ছোট বাচ্চা ওরা এত কষ্ট করে দাঁড়ায় আছে, আমি যদি মানে ইট উইল বি গ্রেট শক। আমি আসলে চাই না যে ওদেরকে কষ্ট দিতে, আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে কষ্ট দিতে, সবশেষে আমিই বেশি কষ্ট পাবো। আসলে ওই কষ্টটা আমি সারা জীবনের জন্য আমার থাকবে। হয়তো পেইন আজকে আছে, হয়তো কী হয়েছে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে আমার পেইনটা চলে যাবে। আই থিঙ্ক ওই মানসিক পেইনটা আমি নিতে চাই। দেন আমি কন্টিনিউ করলাম। ফাইনালি যখন ফিনিশিং লাইনে গেলাম, আসলে এটা লাইক এ বিগ ড্রিম। আর আমি অনেক রেস করলাম, অনেক কিছু করলাম, লাইক এই ফিলিংসটা আসলে দিচ্ছে। আর এইবারের ব্যাপার ছিল যে টোটালি ভিন্ন রকম। আমার ওখানে আমাদের দেশকে যেভাবে হাইলাইটেড করা হয়েছিল, আমি সবসময় আমাদের বাংলাদেশকে নিয়ে অলিম্পিক বলেন যখনই যে নিউজগুলো দেখতাম, নেগেটিভ নিউজ দেখতাম। বাট ফার্স্ট টাইম আমি একটা রেসে পার্টিসিপেট করছি, ওই রেসেই আমার কান্ট্রি নিয়ে আমি পজিটিভ নিউজ দেখতেছি, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটিং। সো এই ব্যাপারটা দেখে আমি খুব আবেগাপ্লুত ছিলাম। অনেক কিছুই ওই সময় আমাকে এই ব্যাপারগুলো টাচ করে, আমার হৃদয়কে টাচ করে আসলে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমার অ্যাটলিস্ট আমি আমার জ্ঞান থাকা অবস্থায় আমার বেস্ট ইফোর্ট দেওয়া উচিত। তো এই যাত্রায় আমি আসলে আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল সবাইকে থ্যাংক জানাই। আর আমার স্পেশালি আমার অফিস বাংলাদেশ ব্যাংক, আমি আমার স্পন্সরদেরকে জানাই। আমার স্পন্সর ছিল এনডিআই, হোন্ডা বাংলাদেশ, ইউএচএস মোটরস লিমিটেড, বিকল ফার্মাসিউটিক্যাল। সবার আসলে একটা সহযোগিতা ছিল বলে এতটুকু যাওয়া সম্ভব। তো এরা সবাই মিলে আসলে একটা টিম ওয়ার্ক ছিল। আমাকে ইউএসএতে আঙ্কু আবু নোমান ভাই এবং বাচ্চারা যে মোটিভেশন দিয়েছিল, এটা অনেক বড় ছিল। সব মিলে আসলে ইটস এ টিম ওয়ার্ক। এদিক থেকে আমার ওয়াইফ আসলে প্লে রোলস প্লে করে, ও সবসময় সব কিছুই খেয়াল রাখে। আমি আসলে ওদেরকেও সময় দিতে পারি না, বাট ওরা হ্যাপিলি এই গেমসটাকে অ্যাপ্রিসিয়েট করে। সো মেন্টাল হ্যাপিনেস এগুলো ফ্যামিলি থেকে আসে। আর সেকেন্ড হচ্ছে অফিসের কলিগেও সাপোর্ট করে। সো এইভাবে আসলে মেন্টাল হ্যাপিনেসটা আসে, মেন্টাল স্ট্রেংথটা আসে। আচ্ছা, আরেকটা গর্বের বিষয় আমাদের জন্য এবং আপনার জন্য তো বটেই যে ব্রেকফাস্ট উইথ বব অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ পেয়েছিলেন, সে অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। আসলে ববের প্রোগ্রাম আমি 2015 সাল থেকে আমি ওর বিভিন্ন ইন্টারভিউ দেখি। তো ও হচ্ছে সবসময় মানে আয়রনম্যান চ্যাম্পিয়ন, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপরে গোল্ড মেডেলিস্ট, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, ন্যাশনাল চ্যাম্পিয়ন, প্রো অ্যাথলেট, নাম্বার মানে যারা টপ অ্যাথলেট তাদেরকেই সাধারণত ইন্টারভিউ। এবং আমি ওর এখান থেকে অনেক কিছু জানি, আমি অ্যাজ এ লার্নিং, মানে আমি ওর সবসময় খুব এনজয় করি। বাট এই রেসে গিয়ে উনি যখন আমাকে আমন্ত্রিত করলো, এটা আসলে মানে আমি যতটুকু খুশি হয়েছিলাম এর থেকে বেশি নার্ভাস হইনি না, যে আমার মতো একজন অ্যাথলেটকে উনি ইনভাইট করলো। আসলে বাংলাদেশ থেকে ট্রায়াথলন করাটা খুবই চ্যালেঞ্জিং। এখানে ইনফ্রাস্ট্রাকচার তো ওরকমভাবে নাই।
সো আমরা ও আমাদেরকে যেটা বললো যে দ্য ওয়ে আমরা ট্রায়াথলনটা করতেছি, ইটস মাচ মোর দেন লাইক এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এটা অনেক বেশি কঠিন আসলে এটাই করা। সো আসলে আমরা জিনিসটাকে কঠিনভাবে দেখতে চাই না, আমরা একটা প্রসেসের থ্রুতে যাই, যার কারণে সো উনি আমাদের দেশকে এবং আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করবো, এবং ওই দেখতে চাই যে আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ আয়রনম্যান আরও কেউ যাবে। আয়রনম্যান ইভেন্টে আমাদের বাংলাদেশের কক্সবাজার আসার একটা প্ল্যান করতেছি। এখানে আমি তাদেরকে আমাদের কক্সবাজার সম্বন্ধে বলছি যে তারা এখানে আসতে পারে, যাতে করে আমাদের যে অ্যাথলেটরা আছে দেশের মধ্যে সবাই তো আসলে বিদেশ গিয়ে করতে পারবে না, যাতে আমাদের বাংলাদেশে একটা আয়রনম্যান 70.3 করতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনার মতো যারা আয়রনম্যান হতে চান তাদের প্রতি যদি কিছু পরামর্শ থাকে আপনার। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি বলবো যে মানে এটা এমন না যে আজকেই করে ফেলতে হবে। আমার কথা হচ্ছে যে আমাদের যদি ইচ্ছা থাকে আমরা এটার উপর কাজ করা শুরু করি, হয়তো এটা টুডে অর টুমরো এটা হবে। এটা প্রসেসে আমরা যদি শুরু করি যে আমি আয়রনম্যান করবো, ফিটিং সাইক্লিং রানিং স্টার্ট করি, দেন দ্যাট উইল মাস্ট বি কাম। মানে এখানে একটু তো সময় দিতে হবে, 2-3 বছরের একটা ট্রেনিং প্ল্যান ফলো করতে হবে, দেন এটা পসিবল। আর আয়রনম্যান অ্যাকচুয়ালি এনিওয়ান ক্যান ডু ইট। অ্যান্ড এটা একটা লাইফ জার্নি, এটা একটা মানুষকে অনেক বেশি ট্রান্সফর্ম করে। সো আই থিঙ্ক এটা একটা চমৎকার জার্নি হবে যদি কেউ আয়রনম্যানকে ড্রিম হিসেবে দেখে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম তরুণ প্রজন্মের আইকন আয়রনম্যানের কথা। আয়রনম্যান তার জীবনের যে ধৈর্য এবং সাহসের শিক্ষা আমাদের দিয়ে যাচ্ছেন, সে শিক্ষা অটুট থাকুক, সে শিক্ষায় উজ্জীবিত হই আমরা। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন চিটাগং লাইভের সাথে।